আমি দেবব্রত দাস, মালদা জেলায় থাকি, মালদা সদরেই। আমি দেশের এক বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করতাম। এখন আমি পেনশনার। কিন্তু আমার এই পেনশনার হওয়ার পথে এই যে চাকরিটা, রিটায়ারমেন্ট, এটা ভীষণ একটা দুঃখজনক, অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি, বেনজিরভাবে একটা ইনজাস্টিস, একটা অন্যায়ের শিকার হয়ে কর্তৃপক্ষের দ্বারা আমি বাধ্য হয়ে চাকরিটা ছেড়েছি, না হলে প্রাণে বাঁচতাম না, এত অত্যাচার হতো। সংক্ষেপে বলি, 2018 সালের 5ই জুন আমার ক্যাশ কাউন্টার থেকে 10টা 2000 টাকার নোট আর 66টা 500 টাকার নোট একজনকে কাউন্টার পার্টটা তার মেশিনে অ্যাকাউন্ট টাকাটা জমা করে কাউন্টার পার্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফাঁকা ছিল। আমি গুনে দেখলাম যে এই দুটো জিনিস শর্ট আছে, 20টা 2000 টাকার 10টা এবং 500 টাকার 66টা, মানে 33 আর 53,000 টাকা। এই 53,000 টাকা আমি তো বুঝে গেলাম যে সঙ্গে সঙ্গেই ভাউচারটা সামনে ছিল, টেনে নিয়ে দেখে ওটাকে চেক করে বুঝলাম যে ওটা আমি টাকাটা নিইনি, লুজ টাকাটা নিইনি। প্যাকেটগুলো ভেতরের ছেলেটা নিয়ে গেছে, যে বোর্ডে আরেকজন থাকে ফুল প্যাকেটগুলো মেশিনে গোনার জন্য, ও নিয়ে গেছে। আমার প্যাকেট নিলে আমি টিক মেরে রাখি, যেহেতু ও নিয়ে গেছে প্যাকেটটা, লুজ নোটটা নেয়নি। এই অবস্থায় আমি বললাম ওদের, তারপরে যারা ছিল ক্যাশে এসে দেখলো, অ্যাকাউন্টটা একজন চিনতে পারলো, বললো যে এটা তো ক্যাশ ক্রেডিটের কাস্টমার। তো ক্যাশ কাস্টমার মানে নাম্বার আছে, ফোন নাম্বার বের করে ফোন করা হলো। উনি ফোনটা আমি করিনি, আগের ওই ভেতরের ছেলেটাই করেছিল, বোর্ডে যে আছে। ফোন করে বললো এই কথা যে আমাদের এত টাকার শর্ট আছে, খুচরোটা দেয়নি। বলছে থামতে বললো যে আমি জেনে বলছি। তারপরে সেই ছেলেটাকে, তাই কর্মচারী, ওর অ্যাকাউন্টেই জমা দিতে এসেছিলো, ফোন করলো। ফোন করেছি কি না এইরা সেটা আলাদা ব্যাপার। একটু পরে রিং ব্যাক করলো, বললো যে না, আমি জিজ্ঞাসা করলাম যে, ও বলেছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো ভুল হয়নি আমাদের দিক থেকে। তা আমি তো সঙ্গে সঙ্গে এটা 3 মিনিটের মধ্যে ঘটনাটা, সম্পূর্ণ ঘটনা আমি যে চেক করলাম, ভুল পেলাম, সামনে ভাউচারটা দেখলাম, বাইরের দিকে গেলাম, দরজার দিকে গেলাম, বাইরের রাস্তায় যদি পাই, ভেতরে থাকলে তো পরে হলেও পাবো। তারপরে ভেতরে ঘুরে আমার যে কাউন্টারটার সামনে যেখানে কাস্টমারটা দাঁড়িয়েছিল, যে কাউন্টার পার্ট নেয়, সেটা আবার অন্য ছেলে ছিল, ওকে কোনো দিন দেখিনি। তা ওখানে গিয়ে দেখলাম কয়েকজন ছিল, তারা জিজ্ঞাসা করলাম, তারা বললো হ্যাঁ এই তো এখনই ছিল। তো চলে গেছে এই মুহূর্তে, যেহেতু টাকাটা দেয়নি। আমরা তখন ধরে নিয়েছি যে শুধু দেয়নি, লুজ নোটটা দেয়নি। এরকম প্রায় হয়ে থাকে, অনেকেরই ভুল হয়, তারা নিজের থেকে দিয়ে যায়, অথবা অথবা আমাদের মধ্যে কেউ ক্যাশিয়ার যখন বুঝতে পারে যে এটা নেওয়া হয়নি, তখন ফোন করলে ওরা দেখতে পায়, আর ঠিকই আছে। 2001 সাল থেকে আমি এখানে দেখছি, মাঝখানে 3 বছর আমি বাইরে গেছিলাম, কখনো ভুল হয়নি। তো আমি তো সঙ্গে সঙ্গে একদম স্যাঙ্গুইন, কোনো সন্দেহের অবকাশই নেই। তারপরে সেদিন আমাকে টাকাটা দিয়ে দিতে হলো। টাকা শর্ট গেলে যেটা নিয়ম আছে, ক্যাশিয়ারকে দিতে হয়, সংশ্লিষ্ট ক্যাশিয়ারকে। কয়েকদিন পর সিসিটিভি ফুটেজে মানে আমার অন্য সহকর্মীরা ওই সময়, তখনকার যে মুখ্য আধিকারিক, তাকে বলে সব কথা বলে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেছে। সিসিটিভি ফুটেজ দেখে কিছুদিন পাওয়া গেল যে টাকাটা দেয়নি, না, টাকাটা দিয়েছিল এবং একসময় তুলে নিয়েছে। তারপরে ওইটা অস্বীকার করছে, অর্থাৎ চুরি করে নিয়েছে, সোজা কথায়। সিসিটিভিতে পরিষ্কার এসছে, সবাই ওদের ডাকা হলো। তখনকার যে ক্যাশক্রেডিট সেকশনের কাস্টমার ওটা, সেই ক্যাশক্রেডিট সেকশনের ম্যানেজার যে উনি ডাকলেন এবং ওই ছেলেটাকেও ডেকে পাঠালেন। ছেলেটা তো এসে হম্বিতম্বি করলো, অসংলগ্ন কথা বলছি আমি, আমার অমুক আছে তমুক আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না সব। আর সেই কাস্টমার ও বললো যে তখন তো মানছে না, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখার পর আমাদের সেই ক্যাশ অফিসার, এই ক্যাশক্রেডিটের ম্যানেজার, তার হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন এরকম, ইয়ে তো সরাসরি চোরি হয়, ইসকো তো জেল জানা চাইয়ে। প্রথম দিন সেই ক্যাশক্রেডিট কাস্টমারটা একটা কথা বলেছিল, সেটা আমার মধ্যে
মনে ছিল, কারণ অপমানজনক কথাটা মনে হচ্ছে যে টাকা দেখেন এখানেই আছে কোথাও, কোনোভাবে কোথাও আছে, ওর টাকা কম নেই, মানে অর্থাৎ আমি ইন্ডিকেশনটা যে আমি টাকাটা রেখে দিয়ে এটা বানানো একটা বিষয় বলছি। যাই হোক, যখন পাওয়া গেল যে চুরি হয়েছে, সবাই দেখলো, কাস্টমারকে 3 দিন বিভিন্ন কোম্পানিয়ান বিশেষজ্ঞকে নিয়ে এসে দেখলো, অফিসে যা দেখেছে সবাই একদম কনফার্ম, মানে ওই জায়গাটার পর আর কনফার্ম হওয়ার জন্য বেশি দেখার দরকার নেই, তাহলেও পুরোটাই দেখা উচিত। আমার তো দেখা আছে শেষ অবধি যে আবার পরে ফেরত দিয়েছে কিনা, কিন্তু সে অবধিও সেই প্রশ্নেও তারা যায়নি। তো আমাকে যে তখন যে আমাদের মুখ্য আধিকারিক সে চেঞ্জ হয়ে গেছে, এবং দুজনেই সেই নন বেঙ্গলি হিন্দিভাষী অন্য রাজ্য থেকে এসে সমবয়সী, তারা একজন মুখ্য আধিকারিক আর একজন গ্যাসকেট লোন সেকশনের ম্যানেজার হয়েছে। মুখ্য আধিকারিক আমাকে বললেন যে আপনি কিছু করবেন না, আইনি ব্যবস্থা ব্যাংক নেবে, আইনি ব্যবস্থা সংস্থা নেবে, এবং আপনার যে সেই 53,000 টাকা যেটা দিতে হয়েছে সেটা ফেরত পেয়ে যাবেন, রিকভারি হবে, নিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা তো চুরি যখন, তখন তো আমার কাছ থেকে শর্ট যায়নি, ল্যাপসেস আমার না, চুরি ধরা পড়েছে, এবার অফিস থেকে চুরি হয়েছে, সংস্থা থেকে চুরি হয়েছে, এবং সেক্ষেত্রে আমাকে কেন টাকা দিতে হবে? যাক, টাকা দেওয়ার কথা নিজেই বললো, কিন্তু দিচ্ছে না, কিছুতেই দিচ্ছে না, অনেক দিন হয়ে গেল, আর কোন ফুটেজ দেখবে বলেছে, এই করে চললো, 1 মাস 15 দিন মতো হয়ে গেল। আমি অধৈর্য হয়ে পড়ছি যে কী ব্যাপারে, এটা সব প্রমাণ হয়ে যাওয়ার পর কেন 53,000 টাকা তো কম না। যখন আমার মিস হয়েছিল তখন আমি মেনে নিয়েছিলাম যে 53,000 টাকা আমাকে দিতে হয়েছিল, দিয়ে দিলাম, কিন্তু এখন ফেরত পেতে এত দিয়ে দিচ্ছে, তা আমি টাকাটা দিই সেই মুখ্য আধিকারিককে। একদিন আমি দেখলাম যে ভীষণভাবে রিয়্যাক্ট করলেন, বাজেভাবে, অ্যাগ্রেসিভলি। তারপরে একদিন 7ই জুলাই সম্ভবত ডেটটা, 5ই জুন ঘটনা, 7ই জুলাই, হ্যাঁ, আমাকে 7 সকালে এরকম ডেকে উনি একজন খবর দিল যে চেম্বারে আপনাকে ডাকছে অফিসের মুখ্য আধিকারিক। উনি গিয়ে দিলাম মুখ্য আধিকারিক, ক্যাসকেডের ম্যানেজার, এবং আরেকটা নতুন ম্যানেজার, সেও প্রথম দিন বাজেভাবে কথা বলেছিল। আপনি কী করছিলেন, মাথা নিচু করে কী করছিলেন, অদ্ভুত অদ্ভুত এবারটা আমার কথা, অদ্ভুত মানুষ। আমি এক গাদা এক গোছা গভর্নমেন্টের চালান লিখছিলাম, এন্ট্রি করছিলাম, মেশিনে এন্ট্রি হয়ে গেছে, বাট হাতে লিখতে হয়, তার একটা জার্নাল নাম্বার লিখতে হয়, অ্যামাউন্ট লিখতে হয়, সই করতে হয়, এবং এক একটার 4টা করে কপি, এরকম এক গোছা চালান ছিল। তো মানুষ তো লেখার সময় তো মাথা নিচু করবেই, হ্যাঁ। তো সেদিনই আমার ওটা কেউ এরকম উল্টোপাল্টা কথা বললে খুব বিরক্ত লাগে, এবং সেটা মনেই থেকে যায়, এবং সেটা যদি অপমানজনক হয় তাহলে তো অবশ্যই। সেটা সেরকম ছিল, ওরা ছিল, এবং আরও একজন ছিল, মোট 4 জন। তারপরে যে আমাকে উত্তম মধ্যম বকাঝকা, ধমক চমক, ভয় দেখানো যা করলো যে কল্পনা করা যায় না, কল্পনাই করা যায় না। অফিসে আমাকে কেউ কখনো কথা শোনায়নি, বলছে আপনার এইভাবে অ্যাকশন নিব, আপনি পুলিশে গেছেন কেন, আপনি এই পুলিশে, আর আমার তখনকার আইসি আমার আত্মীয় ছিল, তাকে জানিয়েছিলাম, সে ফোন করে বলেছিল হ্যাঁ ঠিক আছে, সে আপনার এত ধারায় এই হবে, আপনার এত ধারায় এই হবে, 65 লাখ টাকার লোন, এত বড় লোন কে পায়, মানে সেই লোন তখন চলে গেছে, লোন বুঝে গেছি আমি যে চুরি আর টাকা ফেরত দেওয়া মুখ্য ব্যাপার না, এবং আমিও মুখ্য ব্যাপার না। একটা 35 বছরের বেশি চাকরি করা স্টাফ, সে কিছু না, তার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। একদিন 65 লক্ষ টাকার ভেরি ইম্পর্টেন্ট কাস্টমার, খুব ইম্পর্টেন্ট কাস্টমার, খুব ইম্পর্টেন্ট। যদি সে আপনাকে আমাকে একটা চিঠি দিয়ে দেয় যে এই করে আপনাকে এই স্টাফটির জন্য আমাকে এই অ্যাকাউন্টটা তুলে নিতে হলো, তাহলে আপনার এই হবে সে হবে, তাহলে আমি অ্যাকশন নেবো। সে বিভৎস ভয়ঙ্কর বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এবং এটা তো আর শক্তি প্রদর্শনের জায়গা না। এখানে অফিসে একটা তার নিয়ম আছে, প্রসিডিওর আছে, ভুল হলে মেমো দেবে, সে ঠিক আছে, কিন্তু এরকমভাবে অ্যাগ্রেসিভলি হিংস্রভাবে আক্রমণ করা, এটা অসহ্য লেগেছিলো। এবং স্বভাবতই আমার হার্টে ব্লাড প্রেশার আছে, হাই সুগার আছে, থাইরয়েড এবং ইউরিক অ্যাসিডেরও সমস্যা আছে, তো আমার প্যালপিটেশনের ব্যাপার ছিলই, তো ওটা সহ্য করতে পারলাম না। কিন্তু এই ব্যাপারটা চলতেই থাকলো, এই আমার উপর অত্যাচার, আমার সঙ্গে দুর্ব্যবহার করা, ভয় দেখানো চলতেই থাকলো। পরে তো একসময় রিভলভারও দেখিয়েছিল, অন্য কোনো কারণে, আমাকে তাক করে না,
অপ্রাসঙ্গিকভাবে দেখিয়েছিল যে আমার কাছে একটা রিভলভার আছে, এটা যদি আমি ইউজ করি তাহলে সব কিছুই ডিলিট করা যাবে, এরকম নানাভাবে ভয় দেখালো অবশেষে। এবং পাশাপাশি যেটা সবচেয়ে খারাপ হলো, আমার যে সহকর্মীরা যারা সেদিন খুব সাহায্য করেছিল তারা সবাই হঠাৎ চুপ করে গেল এবং আমাকে এড়িয়ে চলতে শুরু করলো কোনো কারণে। তো অভিজ্ঞতার দিক থেকে বুঝতে পারি যে কোনো একটা ঘটনা ঘটেছে, বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু একটা প্ল্যান স্ক্রিপ্ট নিশ্চয়ই হয়েছে। কেন হয়েছে জানি না, কারণ যেখানে আমি সহ্য করতে পারছি না, প্যালপিটেশন বাড়ছে, ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হচ্ছে কারণ শ্যুট করে প্রেশারটা নামাতে পারছি না, এরকম অবস্থায় আলটিমেটলি আমার ফোবিয়া হয়ে গেছিলো এবং আমি একটা মেন্টাল হসপিটাল, কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে আমি চিকিৎসা নিয়েছিলাম। তো কেউ না থাকাটা সবচেয়ে বড় আমার পক্ষে সংকটের ব্যাপার হয়ে গেল। আমি বাধ্য হলাম বাড়িতে বলে ডিসিশন নিয়েছি আমাকে বাঁচতে হলে কিন্তু আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে, ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। বাড়িতে রাজি হয়ে গেল, কেন বাচ্চাটা বিরাট প্রশ্ন, এবং এই সংস্থায় থাকলে এরকম অনেকে বহু মারা গেছে চাপে পড়ে, ওপর মহলের চাপে করে, আননেসেসারি এক্সপ্লয়টেশন চাপ এগুলো বহু থাকে। অনেক অফিসেই আছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তো এখানে প্রেশার হবে, হাই প্রেশার, সুগার, এগুলো প্রেশার হবেই। সেই অনুযায়ী আমার বহু আগের থেকেই প্রেশারটা এমনি আমার তোরা থেকে সত্যিই হয়েছিল 36 বছর বয়স থেকে। তো আমাকে ওষুধ খেতে হতো নানা রকম, অ্যাপ্রোজোলাম টাইপের একটা কী ওষুধ ছিল, যে মানে খুব টেনশন হয়ে গেলে তখন সরবিট্রেট টাইপেরই, ওরা অতটা না, ওটা শেষ পর্যায়ে। তো আমার তো এত বাড়তে থাকলো যে অফিসে গেলেই ওনার গলা, আমাকে দেখলেই আজে বাজে কথা, মানে শাসন করা। আর আমার যে জুনিয়র, আমি যখন চাকরিতে ঢুকি তখন অ্যাজ পার ডেট অফ বার্থ আমার বয়স 8 বছর, দুজনেই তাই। তো এমনভাবে কথা বললো যে আমাকে রীতিমতো ভয় দেখাতে থাকলো, আমি সবসময় প্যালপিটেশন, ঘুম কমে গেল না, বিভৎস অবস্থা। তারপরে আমি বিহার নেওয়ার ডিসিশন নিলাম। আমি কিন্তু নানাভাবে চেষ্টা করলাম, এমনকি সেই দিনের কথাতে রেকর্ডিং আছে আমার কাছে, আমি এটা দিব, রেকর্ডিংটা বড়, আমি একটু সংক্ষেপে মালদাবাসীকে জানাতে চাই, বাংলাভাষীকেও জানাতে চাই, ভারতবাসীকেও জানানো দরকার এটা, যে কীভাবে একটা বিখ্যাত প্রতিষ্ঠানে চাকরি করে কীভাবে একজনকে স্টাফকে মানে বলির পাঠাও ঠিক বলবো না, স্যাক্রিফাইস করানো আর কি, হত্যা করা, তার চাকরি কেড়ে নেওয়া মানে হত্যা করা, চাকরি কেড়ে নেয়নি কিন্তু অত্যাচারের চোটে আমি বাধ্য হয়েছি চাকরিটা ছেড়ে দিতে, এবং কোনো বিতর্কিত কথা প্রসঙ্গ না তুলে। কারণ বিতর্কিত প্রসঙ্গ তুললেই আমি একটা সেই বিষয়ে উল্টো চিঠি খেতাম, এবং আমি আন্ডার ডিসিপ্লিনারি প্রসিডিংসের মধ্যে পড়ে গিয়ে আমি রিটায়ারমেন্টটাও নিতে পারতাম না। আর যদি আমি অফিসে যাওয়া বন্ধ করি, কোনো অবস্থাতেই রিটায়ারমেন্টের যে টাকা হলো সেগুলো পাবো না। এগুলো জানি, খুব মাথা ঠান্ডা রেখে দাঁতে দাঁত চেপে আমি এগুলো সহ্য করে চলতে থাকলাম। আগস্ট মাসে দিলাম, বিহারের অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশন দিয়ে অনেকটা মেন্টাল রিলিফ পেলাম। দিয়ে আমি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে, ডাক্তার তো রেস্ট নিতে বললো। আমার ফোবিটা হচ্ছে অফিস, তার চেয়েও বেশি করে ওই পার্টিকুলার মুখ্য আধিকারিকের গলাটা শুনলে আর ওনার চেহারাটা দেখলে, ভীষণ চেহারা না কিন্তু ভীষণ ভঙ্গিতে, ভয়ঙ্কর ভঙ্গিতে উনি যে কোনো কিছু করে ফেলতে পারেন, এমন অবস্থা হতে পারে। আমি জানি না, এরকম দেখিনি কখনো মানুষ। তাতে অগস্ট মাসে দিলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের শেষে আমার বিয়ারটা নেওয়ার ডেট, 3 মাসের নোটিশ। সেটা মাস দুয়েক পর আমি খোঁজ নিলাম, এদিকে চলছে আমার উপর সমানে চলছে চাপ। আমি তখন ভিআরের অ্যাপ্লিকেশন দেওয়ার পর বিভিন্ন জনের মাধ্যমে আমাকে অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ আমি জানি না তারা কতটা জানে, হয়তো অনেকটাই জানে। আমার কাছে সব প্রুফ আছে, সব প্রুফ আছে, আমি যা বলছি সব প্রুফ তো আমার কাছে আছেই। অনেক কিছু বলতে বাদ গেল, কাজেই আমি প্রুফের বাইরে কিছু বলছি না। সেটা জানে। আর মাত্র 53,000 টাকার জন্য এত অত্যাচার, আমি বলেছি বারবার যে আমি কিন্তু তার চাকরি ছাড়তে হবে, বিহার নিতে হবে, এগুলো সব জানে, সবাই জেনে গেছে। তারপরে তো দরখাস্ত হলো। তো 2 মাস পর আমি নিয়ারেস্ট আমাদের এখানে ডিস্ট্রিক্টের যে প্রশাসনিক একটা অফিস আছে, প্রশাসনিক অফিসে গিয়ে না সরি ফোনে একজনকে বললাম যে আমরা এরকম এটার কেসটা কী ঘটনা, কোনো খবর আছে?
সেই ছেলেরা বললো যে দেবদা আপনার সঙ্গে ডিল করে যিনি উনি HR ম্যানেজার বলে, আমি কথা বলতে চান। তাই আমি বললাম, হ্যাঁ অবশ্যই। উনি এসে বললেন, কী ব্যাপার, আপনি কি চাকরিটা ছাড়বেন না ছাড়বেন না? আমি বললাম, কেন, এটা বিহার অ্যাপ্লিকেশন দিয়েছি অনেক দিন হলো, কেন ছাড়বো না? বলছে, তাহলে আপনার এখানকার ওই অফিসের নাম করে বলেছে, মালদার অফিসার এরকম করছে কেন? কাগজ কি বারবার ভুল পাঠাচ্ছে, একটা পাঠাচ্ছে আরেকটা পাঠাচ্ছে না, এই পাঠাচ্ছে সই সই করছে না। আপনি যদি সত্যি নিতে চান, রিসেন্টলি আমি দুজনকে করে দিয়েছি, আপনাদের কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে চায় তাহলে সেটা আমরা এটা করে দেওয়াই আমাদের কাজ। সেই সময় আমার সার্কুলার, আমি 2004 সাল থেকে পুরো স্টাফ সংক্রান্ত সমস্ত সার্কুলার, বই, নিয়মকানুন সব পড়তাম এবং আমার স্টকে রাখতাম। যে CCTV ফুটেজটা আমার ইয়েতে আছে পেন ড্রাইভে, সেই পেন ড্রাইভটাও আমার, ওর মধ্যে আমার সার্কুলার মার্কুলার সবই আছে। কিন্তু পরে একবার ওটা চেয়েছিলাম, তো তখন ওই লিভার বলছে, আমার কাছে যেটা পেন ড্রাইভ আছে ওটা দিয়ে সব ডিলিট হয়ে যায়, যে কোনো কিছু, রিভলভার রেখেছিল তারপরে। তো আমাকে উনি ডেকে নিলেন সেদিন বিকেলে প্রশাসনিক অফিসে, ডেকে নিয়ে ওনার মেশিন থেকে যা কাগজপত্র বের করে দিয়ে সব করলেন। দুটো জিনিস বাকি থাকলো, উনি বললেন এগুলো আমি আনিয়ে নেবো, সার্ভিস সেট কী আনিয়ে নেবো। ঠিক আছে, ভালো হলো। আমি তো ওনার সঙ্গে কথা, ওনার গলা শুনলেই আমি মানে প্যালপিটেশন হয়ে যেত, আর গা দিয়ে একটা গরম স্রোত বয়ে যেত, উষ্ণ স্রোত, যেমন মুখ লাল টাল হয়ে, কান টান লাল হয়ে, হাইপার টেনশন হলে আগে যেত। তো কিন্তু এখন ভেতরে যে সমস্যাটা, সেটা তো আগে হতো না। মনে হচ্ছে হৃদপিণ্ডে চলে এসছে, হার্ট অ্যাটাক হবে, মৃত্যু ভয় একটা কাজ করতো। তারপরে অবশেষে উনি যে আমাকে অক্টোবর মাসের 4 তারিখে গেছিলাম, উনি বললেন যে আমাকে, আমি তো ওই ডেটে নেবো না, 21 আগস্টের ডেটে। আমি বললাম, তাহলে তো মুশকিল হবে, আমি তো নভেম্বরে চাই, আর আমার যত বেশি দিন থাকবো ততই আমার অসুবিধা। আমরা তো 1 মাসে হলে 1 মাসেই, বা আজকে হলে আজকেই চাই, নিতাম। তো উনি রাজি হলেন না। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি এক কাজ করছি, 1 মাস পিছিয়ে দিচ্ছি, সেপ্টেম্বরের ডেট দিচ্ছি, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের শেষে আমার ফিক্স থাকলো বিহারটা নেওয়ার। উনি রাজি হয়ে গেলেন এবং প্রসেসিং হলো, আসলো বিহারের। এবার আমি তো কাউকে, মানে আমার সংস্থার যে কোনো কারোর সম্পর্কে মানে ভীতি একটা, অপরমহল সম্পর্কে তো আরও ভীতি, কারণ সবাই জানে, তাদের আচরণ বোঝাচ্ছে যে তারা জানে, কিন্তু তারা মানে মুখ বন্ধ করে আছে। আমাদের ইউনিয়নও তাই, আর আমার এমনকি সহকর্মীরা যারা একসঙ্গে একই অফিসে কাজ করছি, তারাও তাই। একটা অদ্ভুত কী এক অজানা রহস্য, কী কারণ আমি জানি না, কীভাবে ওদের মোহিত করেছে, সবাই চুপ করে দিল, ভয় না প্রলোভনে আমি জানি না, এটা খুবই অস্বাভাবিক ছিল। ওটাই আমাকে সবচেয়ে সমস্যা তৈরি করলো, যে আমাকে চাকরিটা ছাড়ার সিদ্ধান্ত নিতে হলো। অবশ্যই আমি ছাড়লাম 31শে ডিসেম্বর 2018। ছেড়ে দেওয়ার পর প্রথমে আমি অত্যাচারের জন্য, আমি এগুলো ব্যাপারে যথেষ্ট অ্যাওয়ার, লিবার্টি, পার্সোনাল লিবার্টি, ডেমোক্রেটিক রাইটস, এগুলো নিয়ে আমি, হিউম্যান রাইটস, সঙ্গে সঙ্গে হিউম্যান রাইটসকে দিল্লিতে একদম জেলা বা স্টেট লেভেলে না, সেন্ট্রাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে জানালাম। জানানোর পর ওরা অ্যাকসেপ্ট করে নিল, সঙ্গে সঙ্গে নাম্বার দিল, ওরা একটা প্রসেসিং করে আমাদের ডিপার্টমেন্টের টপমোস্ট যিনি আছেন আর কি, সর্বোচ্চ পদে, ওনাকে চিঠি করলেন, আমাকে কপি পাঠিয়েছিল যে এই এরকম একটা কমপ্লেন এসছে, এটা নিয়ে আপনারা সলভ করে 8 সপ্তাহের মধ্যে ডিসিশন নিয়ে কী হলো সেটা জানান, এবং এই পার্টিকেও জানাবেন, আমাদেরকেও জানাবেন। 8 মাসের আগেই আমি একটা উত্তর পেলাম। উত্তরটা এই না, হ্যাঁ, একটা অফিসের চিঠির দিক থেকে চিঠি পেলাম, তাতে 5টা পয়েন্ট আছে, বা যার মধ্যে আমার কোনো কমপ্লেনের যে অংশগুলো, সেগুলো কিছু নেই। চুরি গেল, আমার উপর ভীষণ অত্যাচার করলো, ভয় দেখাতে শুরু করলো, আমার মৃত্যু ভয় এসে হাজির হলো। এটা আমার আগে হয়েছে 2004 সাল থেকে, বহুদিন আমি পেশার। তারপর এইসব আরও অ্যাডিশনালগুলো পরে হয়েছে, সংস্থার জন্যই হয়েছে। আমার 2013 সালেও একটা অন্যায়ভাবে আমাকে ট্রান্সফার করেছিল, তখনও আমার একই অবস্থা হয়েছিল, বাড়িতে পড়েছিলাম, আমার ভয় দেখানো, এইসব বাড়িতে মেমো পাঠিয়ে দিত, যেগুলো করা উচিত না, অফিসের নিজের ধরন আছে, মেসেঞ্জারকে দিয়ে পাঠিয়ে দিত মেমো।
তো এইসব অসুবিধা কাটিয়ে এখন ওরা একটাও আমার উত্তর নেই, সঙ্গে সঙ্গে আমি আবার ডিটেলস লিখে বোধহয় 16 পাতার একটা ইমেল ডিটেলস, প্রত্যেকটা পয়েন্ট, ওই 5টা পয়েন্ট ধরে ধরে ডিটেলসে লিখলাম। 5টা পয়েন্ট ডিটেলস হচ্ছে, প্রথমটা হচ্ছে শুধু মিল আছে যে ও তো পার্সোনাল গ্রাউন্ডে নিয়েছে ভিআর, এবং আমাদেরকে কোনো কিছু জানায়নি যে অসুবিধা আছে। হ্যাঁ, এটা ঠিক একদম, কারণ এটা হচ্ছে আমাকে মসৃণভাবে ভিআরটা নেওয়ার জন্য এটাকে আমাকে করতেই হতো। আমি অন্য কোনো কারণ দেখাতে পারতাম না। মেডিকেল দেখালে মেডিকেল বোর্ডের সামনে অ্যাপিয়ার হতে হবে। আমি যদি বিতর্কিত কথা লিখি, সঙ্গে সঙ্গে একটা শোকজ খাবো, সঙ্গে বা তার মানে হাতে আটকে যাব। এবং উনি আমাদের যে মুখ্য আধিকারিক অনেক কিছু কথা বলেছিলেন, যেটা রেকর্ডিংয়ের মধ্যেও আছে, যে এটা হতে চলেছে, এটা হবেই। মানে কাস্টমার নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নাই। সে কাস্টমার 65 লাখ, বিশাল ব্যাপার, এগুলো নিয়ে আমি কী করবো? যার পদ, আমার পদের কাজ নিয়ে আমি একদম 100% দিই, পুরো অ্যাটেনশন দিয়ে 110% দিই। কিন্তু অন্য পদের কারোর এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তিত না। তার জন্য তারা আছে, তারা বেতন পায়। তো ক্যাশ ক্রেডিট ওই ব্যাপারটা বড় হয়ে গেল, এটা শুনলেই বোঝা যাবে। ওরা যদি আমাকে চিঠি দেয় এই স্টাফটার জন্য আমাকে এটা উইথড্র করতে হলো, তাহলে আপনার এই হবে আন্ডার সেকশন দিস অ্যান্ড দিস এভাবে কিছু সেলফ রেসপেক্ট তোড়না नहीं सकता, এই ধরনের আর কি। যে হয়তো আমি কোথায় সিক্রেসি ওপেন করেছি না, কোথা থেকে প্রমাণ করুক না কিছু। আমি এখন এই সামনাসামনি বলছি, তো আমি এটা বোঝার জন্য, মালদার লোককে জানানোর জন্য। মালদা বাংলা সারা দেশের লোকেই জানা উচিত, বাংলা ভাষায় সবাই হয়তো বুঝতে পারবে না। কিন্তু আমি কমপ্লেন করে গেছি বিভিন্ন জায়গায়, অফিসে করেছি 7 বার, তার মধ্যে 7ম বারে হার্ড কপি পাঠিয়েছিলাম সর্বোচ্চ অফিসারকে, সর্বোচ্চ যে পদে যিনি আছেন। এরপরেই এর মধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস থেকে আর কোনো স্টেপ নেওয়া হয়নি। আমি তো মাঝে মাঝে ইমেল পাঠাই, রিমাইন্ডার পাঠাই, ফোনে খোঁজ নিয়েছি যে আমার এই উত্তরটা গেছে কি না, কারণ এটা তো সলভ হয়নি। ওরা বলেছে হ্যাঁ উত্তর এসছে, তবে ওই কমিশনে উঠবে। তিন সদস্য যে কমিশন থাকে, একজন র্যাঙ্কের বলে এক্স চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এবং তার আরেকটু নিচের ক্যাটাগরির অন্য 2জন, এটাই হচ্ছে কমিশনের সামনে উঠলে জানা যাবে। তারপরে 28শে মে আমি আমার শেষ যোগাযোগ করা। তার আগে ওই টাকা পয়সা নিয়ে সংক্রান্ত একটা প্রথমের দিকে সমস্যা হয়েছিল, যে আমার তো রিটায়ারমেন্টের টাকাগুলো তো পাওয়া দরকার, আমার কোনো সেভিংস নাই, আর পিএফ পেনশন গ্র্যাচুইটি এগুলো পেতে বেশি সময় লাগে। ভিআর কেসে যেহেতু আগে থেকে প্রসেসিং করে রাখা সম্ভব হয় না, সেই জন্য ওগুলো পেতে দেরি হয়, এটা আমি জানি। এবং তার কিছুদিন আগেই আমার এক পরিচিত একজন আমাদের জেলা থেকেই, গ্রামের ব্যাচ থেকে নিয়েছিল, তার কাছ থেকে শুনেছি সব। কিন্তু যে 8 মাসের লিভ স্যালারি, লিভ এনক্যাশমেন্ট, সেটা কিন্তু এখানে মালদায় প্রশাসনিক যে অফিস আছে সেখানে 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব, সেখান থেকে স্যাংশন আসে, এটাও পাঠাচ্ছিল না। সব কিছুতে দেরি করেছে, মানে দেরিই করছে, যতদিন পারে দেরি করতো, আমাকে এইভাবে করতে হচ্ছে। তখন সর্বোচ্চ মহলে জানুয়ারি পার হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে আমি ইমেল করে কমপ্লেন জানালাম। আমাদের স্টাফ গ্রিভেন্স সেল আছে সর্বোচ্চ পর্যায়ে, সেখানে তারপরের দিনই ফোন করেছিল কলকাতা থেকে একজন, ফোনে জানলো যে আপনার এই কমপ্লেন ছিল, আপনি ওগুলো হয়ে গেছে, ওগুলোর কথা বলে দিল। টাকা পয়সার কথা বলার পর জিজ্ঞাসা করলেন যে আপনি লিখেছেন, আমি লিখেছিলাম যে প্রথমটাতেই সুপারঅ্যানুয়েশন বেনিফিটটা দিতে এত দেরি করছে, আমার তো সংসার চলছে না, আমার সেভিংস নাই, একটু গানলি এটা এক্সপেডাইট তাড়াতাড়ি করার জন্য একটু আপনার কাছে আবেদন করছি। ওটার সে কথা হয়ে গেল। তারপরে বললো আপনি যে অত্যাচারের কথা লিখেছেন, অত্যাচারিত হয়ে আমি লিখেছিলাম, ঘটনা লিখিনি, কিন্তু আমি অত্যাচারিত হয়ে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছি এটা লিখেছিলাম। উনি জিজ্ঞেস করলো কেন? ন্যাচারালি কারণ তো বলতেই হবে, আমার তো একটা উল্টোপাল্টা বলে দিলে হবে না। আস্তে আস্তে আমার উত্তর শুনে তার আরেকটা প্রশ্ন আসে, এভাবে আরেকটা প্রশ্ন আসে, আপনি বলেছেন ক্রিমিনাল, কাকে বলেছেন? আমি জানি যে চোরটা ক্রিমিনাল, তা একটা ক্রিমিনালকে রক্ষা করার জন্য তার নিজের স্টাফকে এরকম দুরবস্থা করে চাকরি ছাড়তে বাধ্য করলো। টেকনিক্যালি আমি চাকরি ছেড়েছি,
কিন্তু এটা আমার বাধ্যতামূলক, বা গান পয়েন্টে আমি চাকরি চেয়েছি, গান পয়েন্টে মানে বাঁচার জন্য কোনো বিতর্কিত কথা না বলে। হ্যাঁ, তারপরে সবই জানলেন উনি, জানার পর কিন্তু কোনো উত্তর নেই। ওই আমার 7টা ইমেল, একটা হার্ড কপি, তার অ্যাকনোলেজমেন্টও পেয়েছি, রেজিস্ট্রেশন, কোনো উত্তর পাইনি। তো এই হচ্ছে অবস্থা। তারপরে বিভিন্ন দপ্তরে গেছি, প্রধানমন্ত্রীর দপ্তর, ফিনান্স ডিপার্টমেন্ট, সব কিছু, কলকাতা হাইকোর্ট, সেখানেও রিজেক্ট করে নিয়েছি। একটা অদ্ভুত, এটা ইন্টারেস্টিং জিনিস, আমাকে পুলিশে যাওয়া নিয়ে প্রথম দিন শুরু করলো যা বকাঝকা, তুমুল মানে একদিনে হঠাৎ এরকম আমফানের মতো, ঝড়ের মতো ভয়ানকভাবে আছড়ে পড়লে তো হয় না। তো আমি তো এগুলো অভ্যস্ত না, চিরকাল আমি শান্তশিষ্ট, ভদ্র, কিন্তু রেসপন্সিবল, সিনসিয়ার, এইসব। পারফরমেন্স খারাপ না, অনেক ভালো। কাজেই আমার তো ওগুলো সহ্য হলো না। তারপরে কলকাতা হাইকোর্টে কী হলো, আমাকে কেসটা রিজেক্ট হয়ে গেল। এবং রিজেক্ট হওয়ার কয়েকটা কারণ আছে, প্রত্যেকটা কারণেরই ব্যাখ্যা আমার কাছে আছে, কারণগুলো সঠিক না, আমার দুর্ভাগ্য, আমার উকিল কিছুই পারেনি বোঝাতে। এবং এইসব জায়গায় নাকি আমাকে যেতে হয় না। কোর্ট কাছারি সম্পর্কে বা পুলিশ থানা সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, কখনো প্রয়োজন পড়েনি। হ্যাঁ, তো তার মধ্যে একটা পয়েন্ট আছে যে 3 মাসের মধ্যে, আমি কমসে কম 3 মাসের মধ্যে কেন নিয়ারেস্ট পুলিশ স্টেশনে, এটা এত বড় একটা ঘটনা, এ নিয়ে এফআইআর করিনি। এবং পরে এটা আমি এটা বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে আমার কোর্টে এসছে, তারপরে রিজেক্ট করে দিয়েছে। তো ইন্টারেস্টিং হচ্ছে, একটা আমাকে বকাঝকা সব কিছু করলো পুলিশে যাওয়ার জন্য, কিন্তু আমি কোনো রিটিন দিইনি। আমার আত্মীয় ছিল, আমাকে প্রথম দিনই জানিয়ে দিয়েছিলাম, যেখানে একটা ধাপ্পাবাজ টাকাটা মেরে দিল, এটা তো আমি জানি যে টাকাটা মেরে দিল, ও দেয়নি, বললো দিয়েছে, পরে পাওয়া গেলে যে তুলে নিয়েছে। তো না, সেদিনই আমি জানিয়েছিলাম। আইসি, তখনকার আইসি, উনি তখন হায়দ্রাবাদ, সাউথ ইন্ডিয়ায় গেছিলেন বোধহয় কোনো চিকিৎসার কাজে মায়ের, জানিয়ে রেখেছিলাম। সেটা নিয়ে এত আমাকে মানে উত্তম মধ্যম, ভেতরে একদম হাতুড়ি পিটে দিল, ভেতরে হৃৎপিণ্ডে, 3জন 4জন মিলে। আমাদের সঙ্গে কেউ নেই, সব সঙ্গে কোনো ইউনিয়ন বা কেউ নাই সঙ্গে। অবশ্যই হাইকোর্টে ইয়ে হলাম, তো হাইকোর্টেও ফেরত গেলাম। তারপরে সিনিয়র উকিল, আমার উকিলের অ্যাডভাইস অনুযায়ী সিনিয়র উকিল নিলাম, প্রচুর চার্জ। ও প্রথম দিন হিয়ারিংয়ের পর বললো যে দাদা এবার কেসটা অ্যাকসেপ্টেড হয়েছে, অমুক যে একটা হিয়ারিং আছে। অ্যাকসেপ্ট হওয়ার দিন একটা হিয়ারিং ফার্স্ট হলো, তারপরে আরও 2টা হিয়ারিং হলো। প্রচুর, ওর রেট প্রচুর, প্রচুর রেট, অকল্পনীয় বলছি না আমি, তবে বেশ কয়েক লক্ষ টাকা আমার বেরিয়ে গেল। তারপরে আমি বুঝলাম যে হবে না, কারণ একটা চুরির ঘটনা, অত্যাচারের ঘটনা, এবং এই কারণে চাকরি ছাড়া, এই বিষয়ে যখন একটা কেস অ্যাকসেপ্টেড হয়েই গেল, অ্যাকসেপ্ট হওয়ার পরে আর কি হিয়ারিং হবে উইদাউট নোয়িং দ্য জেনুইনিটি অফ দ্য কমপ্লেন্টস। আমি যে কমপ্লেন করেছি সেটা সত্যতা, চুরি হয়েছে কিনা, এগুলো তো ইনভেস্টিগেশন হবে প্রথমে, তারপরে সেই নিয়ে যে ইত্যাদি হতে পারে। তা আমি বুঝলাম হবে না, যে কোনো কারণে আমি সরে আসলাম। সরে এসে আর তো কোনো পথ পাচ্ছি না, কিছু হলো না। কিন্তু আমি তো এই সহ্য করতে পারছি না এখন। আমি চাকরিটা ছেড়েছি বলে সুস্থ হয়ে আছি, সুস্থ মানে আমার অসুখগুলো চলছে, আমার 9টা করে ওষুধ এখনও খেতে হয়, কিন্তু আমার সেই প্যালপিটেশন, মৃত্যু ভয়, ওগুলো এখন আর আসেনি পরবর্তীকালে। আমি অফিসে মারা যেতে চাইনি, ওদের অত্যাচারে মারা হতে চাইনি আমি। এখন কিন্তু কোনো আমি খুব একটা নিরাপদ মনে করি না নিজেকে এখনও। পরে আমি অনেককে সাবধান করে দিয়েছি, একটা পোস্ট থেকে আমাকে বিরত রেখেছে ভয় দেখিয়ে। এখন কিন্তু আমি ভয় পাই না, মারা যাওয়ার ভয়টাও পাই না। কাজেই আপাতত আমি দেশবাসীকে, মালদাবাসীকে সহায় দিলাম যে এরকম একটা নাম করা সংস্থা একটা চোরকে বাঁচানোর জন্য 53,000 টাকা, সেই চোরকে বাঁচানো এবং 53,000 টাকা বাঁচানোর জন্য একজন সিনিয়র স্টাফকে তাকে এইভাবে অত্যাচার করে চাকরি ছাড়তে বাধ্য করলো, এই বিষয়টা আমি জানালাম। এবার বোধহয় কখনো কোনো অফিসে, অন্তত সরকারি অফিসে, পিএসইউ এটা, এবং আর্থিক সংস্থা হিসাবে দেশের মধ্যে খুবই নাম করা এবং সবচেয়ে বড়,
এটা অকল্পনীয়। এইটা আপনাদের সবাইকে জানালাম। জানি না কেউ মানে এখন তো কেউ সাড়া দেয় না, কেউ অন্য কারোর বিষয় নিয়ে ভাবে না। তা আমি এটা জানানোর প্রয়োজনটা মনে করলাম, কারণ অনেক কিছু ভুল কথা আমার কাছে কানে এসেছে, এটা হয়নি, চুরি হয়নি। ওটা ওই প্রথম দিন যে লোকটা বলেছিল কাস্টমার, যে এখানেই আছে, সেই বলেছে আমাকে, আমার মুখ্য আধিকারিকও বলেছে আমার রেকর্ডিং, সেটা হচ্ছে যে আমি যদি বলি, সব স্বীকার করে নিচ্ছেন যে টাকা জোগাড় করে রেখেছিল, খালি এই জন্য অপেক্ষা ছিল, সব স্বীকার করে নিয়ে উনি কন্ট্রাডিক্ট করছেন, সেলফ কন্ট্রাডিকশান চলছে সমানে। যে আপনাকে তো বলা হয়েছে টাকাটা দিয়ে দিবে, এই কদিন পর দিয়ে দিবে, এই টাকাটা জোগাড়ও করে রেখেছিল, আপনি কেন তার তার আমি যদি বলি যে আপনি এটা ইচ্ছে করে ঘটিয়েছেন, মানে সেই লোকটার কথা, যে টাকাটা অফিসেই আছে, আমি কায়দা করেছি। এই বিভিন্ন কারণে আমি একটু এটা আমার অন্তত যারা আমাকে ভালোভাবে চেনে, যারা ওই অফিসে তো প্রায় সবাইকেই যেতে হয়, আমার একটা অফিস, এবং সবার সঙ্গেই সুসম্পর্ক আছে। আর পরের দিকে যেহেতু সব নতুন স্টাফ এবং আমি একমাত্র পুরনো স্টাফ, সবাই আমার কাছে গেলে ভরসা পেত, আমিও আনন্দে তাদের কাজ করে দিতাম, অবশ্যই করতে হতো তার জন্য। এই কথা আমি জানালাম, এবং এটাই সবাই যেন জানে ঠিক মতো, যে আমাকে আমার প্রতিষ্ঠান, বিখ্যাত নামকরা প্রতিষ্ঠান পিএসইউ আর্থিক প্রতিষ্ঠান, সে একটা চোর 53,000 টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে, তার মানে সংস্থা থেকে। সিসিটিভিতে যখন ফুটেজে চুরি দেখা গেছে, তখন চুরিটা হচ্ছে সংস্থা থেকে, আমার পকেট থেকে না। আমার আমার ভুলে যদি টাকা শর্ট হয় ক্যাশিয়ারে, তো ক্যাশিয়ার সেটা দেবে, কিন্তু পরে যখন পাওয়া গেল যে এটা চুরি, তখন তো আমার বিষয় থাকলো না, এটা অফিসের বিষয় হয়ে গেল। এই অফিস থেকে একটা চোর চুরি করেছে, সিসিটিভি এসেছে, এইটা একটা সাইড হলো তারপরে আমার উপর অত্যাচার করার কী কারণ হলো? টাকাটা কি দিতে চায় না, কী কারণ আছে? আর ওই ওই 65 লাখ বিশাল ব্যাপার, আর ভালো লোক, এমনকি বলছে আপনি উল্টে ভাগ্যবান যে ওনারা এই করেনি। আর कैश क्रेडिट ऑफिसर তাই বলছে, হ্যাঁ देवदा ये सचमुच अच्छा आदमी है, नहीं तो आप शांति से या बैठ नहीं सकते। অদ্ভুত, মানে পেকিউলিয়ার জিনিস, একটা অভিজ্ঞতা দারুণ আমি শেয়ার করলাম, এবং আমি এটাকে চাই যে কোনোভাবে কোনোভাবে এটা বিচারটা আমি চাই। আমাদের চাকরি ছেড়ে আমাকে তো ধ্বংস করে দিল, আমার ফ্যামিলিটাকে নষ্ট করে দিল, আমার স্বপ্ন নষ্ট করে দিল, সব নষ্ট করে দিল, সেই সর্বোচ্চ স্তরে বেতন পৌঁছে। এটা আমি শেষ করছি যে আমি আরও ভিডিও তৈরি করে দেবো, এবং সব কিছু জেনুইন সব প্রুফ আমার কাছে আছে, অরিজিনাল প্রুফ। থ্যাংক ইউ।